This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় স্বাগত। ফুল অ্যান্ড ফাইনাল নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা, আমার সঙ্গে রয়েছে লিমা। তবে সবার প্রথমে আমাদের নজর রাখতে হবে দক্ষিণ 24 পরগনার দিকে, কারণ আজ রায়দিঘিতে পুজোর উদ্বোধনে যাচ্ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আর তখনই যাওয়ার পথে তাকে ঘিরে, তার কনভয় ঘিরে বারবার হামলা, বারবার স্লোগান, ধর্মাচরণ করতে এসেও বাধা পেতে হচ্ছে। অনুপ্রবেশকারীরা দক্ষিণ 24 পরগনার জনবিন্যাস বদলে দিয়েছে, ধর্মাচরণ করতে দিচ্ছে না। এইভাবে উদ্বোধন মঞ্চ থেকে আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমি একজন হিন্দু হিসেবে এসেছি, আমি আমার পার্টিকে ভোট দাও এ কথা বলতে আসিনি, কাঁধে করে ঝান্ডা নিয়ে আসিনি। আমাকে আজকে রাস্তার উপরে আটকানোর চেষ্টা হচ্ছে, গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ছে, গাড়িতে এসে ধাক্কা মারছে। এই জেলায় যারা মূলবাসী ছিলেন তাদের আজকে সংখ্যা কমে যাচ্ছে। আমাদের অনুপ্রবেশকারীরা তারা এখানে প্রবেশ করে অন্য অনেক জেলার মতো এই জেলাতেও ডেমোগ্রাফি বদলে দিচ্ছে। যারা আপনারা মূলবাসী, যারা এই জেলায় অবিভক্ত 24 পরগনা, পরে বিভক্ত 24 পরগনা সাউথে আপনারা বসবাস করতেন, আপনারা নিজেদের ধর্ম পালন, নিজেদের সামাজিক সাংস্কৃতিক যে মেলবন্ধন সঠিকভাবে করতে পারছেন না। বাংলার মা মমতা মহিষাসুরমর্দিনী, মা দুর্গা মহিষাসুরমর্দিনী, আর শুভেন্দু অধিকারী সামনে গেলেই বাংলার মায়েরা ওকে অসুর রূপে দেখতে পান। যে মায়েদের 100 দিনের টাকা আটকে রেখেছে, মায়েরা ওকে ঝাঁটা নিয়ে তারা করবে না, মুড়ো ঝাঁটা দেখাবেন। কালকে ধনতেরাস গেছিল, অশুভ শক্তির জন্য সবাই মানুষ বাড়িতে ঝাঁটা কিনে রাখে। বাংলার মানুষ যখন দেখছে গ্রামের মায়েরা যে একটা অশুভ আত্মা ঢুকছে গ্রামের মধ্যে, তো ঝাঁটা তো দেখাবেই। অশুভ আত্মা, তা এটা বাংলার সংস্কৃতি। অনুপ্রবেশ ইস্যুতে মুখ্যমন্ত্রীকে সরাসরি আক্রমণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গুজরাট, রাজস্থান, অসমে বিজেপি সরকার, আর সে কারণেই অনুপ্রবেশ হয় না। পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডে অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংকের জন্য স্বাগত জানানো হয়। মমতার সরকার বদলে বিজেপি সরকার এলে বাংলা অনুপ্রবেশ মুক্ত হবে, মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিহারে কজন অনুপ্রবেশকারী পাওয়া গেছে? আর্যভট্ট আবিষ্কার শূন্য। তাহলে যদি অনুপ্রবেশই ইস্যু হতো, বিহারেও তো এই অনুপ্রবেশকারী বেরোতো। বিহারে তো নেপাল বর্ডার রয়েছে পাশে। অমিত শাহ আমি দেখিনি কখনো কোনো মন্ত্রীকে নিজের দপ্তর এবং নিজেকে অযোগ্য এবং অপদার্থ বলে নিজেকে অ্যাটেস্টেড করতে। এই প্রথম ভারতবর্ষ দেখলো একজন মন্ত্রী যে নিজের দপ্তর এবং নিজেকেই বলছে আমি অপদার্থ। কারণ অনুপ্রবেশ হচ্ছে, অনুপ্রবেশ আটকানোর দায়িত্ব বর্ডার সিকিউরিটি ফোর্সের, স্বরাষ্ট্রমন্ত্রকের। উনি নিজেই বলছেন এত অনুপ্রবেশ হচ্ছে, তাহলে অনুপ্রবেশ যখন আটকাতেই পারছেন না, আপনি অপদার্থের মতো বসে আছেন কেন? পদত্যাগ করুন না। এসআইআর, ভোটার তালিকায় নিবিড় সংশোধনী, এই নিয়ে কিন্তু প্রত্যেক দিনই শাসক ভার্সেস বিরোধী আমরা দেখছি। বিহারের পর বাংলা এসআইআর হচ্ছে। এসআইআর আটকানোর ক্ষমতা কারণ নেই, হুঙ্কার শুভেন্দু অধিকারী। এসআইআর ম্যান্ডেটারি, লড়াই ইলেকশন কমিশন ভার্সেস তৃণমূল করুক, বিজেপির লোকেরা শুধু নজরদারি করুক, চৌকিদারি করুক, এই কাজটা ইলেকশন কমিশনকে ভারতের সংবিধান দিয়ে গেছে। তৃণমূলের যদি ক্ষমতা থাকে এসআইআর আটকে দেখাক। আর আমাদের বক্তব্য নো এসআইআর নো ইলেকশন। ইলেকটোরাল রোল ঠিক মতো তৈরি না হলে ভোট হবে না। ভোট করার দায়িত্ব মমতা ব্যানার্জির, ভোট করার দায়িত্ব ইলেকশন কমিশনের, ভোটে লড়ার দায়িত্ব আমাদের। আমরা ফ্রেশ ভোটার লিস্ট পাবো, ভোটে লড়বো। আর যদি সঠিক সময় ভোটার তালিকা না বেরোয় তাহলে কাউকেই বলতে হবে না 4 মে 2026 রাত্রি 12টার পরে রাষ্ট্রপতি শাসন হবে, 1 মাসে এসআইআর তৈরি হবে, রাষ্ট্রপতি শাসনে এসআইআর হবে এবং 1 মাস পরে নির্বাচন হবে। এসআইআর আবহে তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর নয়া ফরমান। কোনো ভোটার না থাকলে তার ফর্ম পূরণ করবেন কিনা তৃণমূল কর্মী। দলের কর্মীদের নির্দেশ, বাঁকুড়ার তৃণমূল সাংসদের বিএলওদের সঙ্গে দলের কর্মীরাও বাড়ি বাড়ি যাবেন। কোনো ভোটার না থাকলে তার হয়ে ফর্ম পূরণ করে দেবেন, দাবাই তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। এটা কঠিন লড়াই,
যারা বুথের তৃণমূল কর্মীরা আছেন তাদেরকে অনুরোধ করব, তৈরি থাকুন। বিএলওরা যখন সঙ্গে যাবে আপনারা সঙ্গে যাবেন। যে ভোটার থাকবে না তার ফর্মটা নিয়ে নেবেন, তার ফর্মটা ফিল আপ করে আপনারা জমা দেবেন। কেউ যেন ভোটার লিস্ট থেকে বাদ না পড়ে। গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় নাগরিক কমিটি তৈরি করুন। বিএলের সঙ্গে দলীয় কর্মীরা যাবে কেন? মাস্তানি করতে যাবে? সকলকে বলছি, বিএলও কিন্তু জেলা প্রশাসনের অধীনে কেবল নয়, জেলা প্রশাসন সহ গোটা প্রশাসনটাই নির্বাচন কমিশনের অধীনে। কাজে দয়া করে কেউ এরকম মস্তানি করতে যাবেন না। ওনারা চাইছেন এখন এই এসআইআরকে কেন্দ্র করে লাশ সংগ্রহ করতে। কাজে কেউ নিজেকে লাশ বানাবেন না, লাশ বানানোর চেষ্টা করবেন না। তার কারণ ওখানে গিয়ে মস্তানি করলে সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর গুলিও চলতে পারে, ডান্ডাও চলতে পারে। তৃণমূল কংগ্রেসের নেতা বিশেষ করে অরূপবাবু যে কথা বলছেন তা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে তৃণমূল অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে আছে এসআইআর নিয়ে, এবং সেই জন্য মৃত ভোটার এবং শিফটেড ভোটার, বাড়ি থাকবে না মানে কি, তারা হতে পারে তারা হায়দ্রাবাদে চলে গেছেন বা অন্য কোথাও কাজের জন্য চলে গেছেন, গিয়ে ওখানে ভোটার কার্ড বানিয়ে নিয়েছেন। তাদের ভোটার কার্ড লিস্টে নাম তুলে তাদের ভোটটা ছাপ্পা মারবো, এই উদ্দেশ্য নিয়ে অরূপবাবু এই কথা বলেছেন। কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি ওরকম করতে দেব না। বিজেপির কর্মীরাও সাথে যাবে এবং বিজেপি কর্মীরা একদম নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে কাজ করবে, নির্বাচন কমিশনকে রিপোর্ট দেবে। কমিশনের নজরে বিএলও নিয়োগ, 4000-এরও বেশি বিএলওদের নিয়োগ নিয়ে অভিযোগ। জেলা শাসকদের থেকে রিপোর্ট চেয়েছে সিইও দপ্তর। শ্রাবন্তী সাহার সাথে কথা বলবো। শ্রাবন্তী, ঠিক কি জানতে চাওয়া হয়েছে? দেখো, বিএলওদের সম্পর্কে বিভিন্ন কমপ্লেন আসছে এবং বিএলওরাও নিজস্ব আলাদা করে কমপ্লেন পাঠাচ্ছেন যে যেখানে হুমকির শিকারও তাদের হতে হচ্ছে। প্রত্যেকটি কমপ্লেন আলাদা করে নজরদারি করা হচ্ছে এবং কমিশনের পক্ষ থেকে জেলা শাসকের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। জেলা শাসকদের আরো একটি কথা বলে দেওয়া হয়েছে যে যদি ওই রিপোর্টে সন্তুষ্ট না হয় জেলা শাসকদের, তাহলে কিন্তু দুবার রিপোর্ট পাঠাতে হবে এবং সেই অনুযায়ী কমিশন পদক্ষেপও নিতে পারে। ধন্যবাদ। অভিযোগ কে করেছে? শুভেন্দু অধিকারী। অভিযোগ কে করছে? একটা ফেরেববাজ যে নিজের বাঁচার জন্য ইডিসিবির হাত থেকে বাঁচার জন্য বিজেপিতে গিয়ে যোগদান করেছে। ও নিজে এইসব ফেরেববাজির ডায়লগ না দিয়ে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে নির্বাচন কমিশনকে জমা দিক। যা আমাদের রিপোর্ট দেওয়া নির্বাচন কমিশনকে, রাজ্যের ইলেকশন কমিশন এবং রাজ্য সরকার সেই রিপোর্টের পাল্টা উত্তর দিয়ে দেবে। ভারতের নির্বাচন কমিশন বলে দিয়েছিল যে একমাত্র স্থায়ী কর্মী যারা তাদেরকে বিএলও নিয়োগ করতে হবে, কিন্তু নিচে রিটার্নিং অফিসার এবং মানে এইআরও এবং আরওরা, ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার যারা, অর্থাৎ বিডিও এসডিওরা, তারা বহু ক্ষেত্রে বিভিন্ন বুথে স্থায়ী কর্মী থাকা সত্ত্বেও অস্থায়ী কর্মীদের বিএলও নিয়োগ করেছেন। আমরা এরকম প্রায় 6000 বুথের ধরে ধরে তার নাম এবং সেখানে বসবাসকারী স্থায়ী কর্মী এবং তাদের ফোন নাম্বার সহ আমরা ইলেকশন কমিশনে জমা দিয়েছি। কোথাও যদি এখনো পাওয়া যায় যে কোনো অস্থায়ী কর্মী, স্থায়ী কর্মী থাকা সত্ত্বেও অস্থায়ী কর্মীকে বিএলও নিয়োগ করা হয়েছে, তাহলে আমাদের দাবি, আমরা বলেছি যে বিডিও বা এসডিওরা এই অপকর্মটি করেছে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। আশা করব নির্বাচন কমিশন এই ব্যবস্থা গ্রহণ করবে। এর আগে আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম যে পাকিস্তানের নাগরিক কিন্তু তার হাতে ভারতের পাসপোর্ট রয়েছে। এরকম আরো 7 জনকে নিয়ে সন্দেহ প্রকাশ করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, কারণ তাদের হাতেও নাকি ভারতের পাসপোর্ট গিয়ে পৌঁছেছে এবং তারা আদতে পাকিস্তানের বাসিন্দা। আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী সুজয়। সুজয়, আজাদ মল্লিকের নাম আমরা আগে শুনেছিলাম, তার সঙ্গে কি কোনো রকম যোগসূত্র রয়েছে এই সন্দেহভাজন 7 জনের? দেখো, সম্ভাবনা ইডি উড়িয়ে দিচ্ছে না। তার কারণ এই জাল পাসপোর্ট মামলায় যে ইন্দুভূষণ হালদার নামে একজনকে গ্রেফতার করেছে ইডি, যার কাছ থেকেই এই আজাদ মল্লিক তার ভারতীয় পাসপোর্ট রিনিউয়াল করেছিল, সেই ইন্দুভূষণ হালদার যে অন্যতম মিডলম্যান, তার মাধ্যমে আজাদ আরও 7 জনের পাসপোর্ট তৈরি করেছিল। এবং সেখান থেকে ইডির সন্দেহ যেহেতু এই আজাদ মল্লিক যে আদতে পাকিস্তানের বাসিন্দা, সে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে এবং ভারতীয় পাসপোর্ট তৈরি করে এবং রিনিউয়াল করে, বাকি 7 জনও আজাদ ঘনিষ্ঠ, অর্থাৎ তাদের পাকিস্তানি হওয়ার সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেই কারণেই রিজিওনাল পাসপোর্ট অফিসের থেকে, অর্থাৎ আরপিওর থেকে এই প্রায় 300 জনের বেশি
তাদের পাসপোর্টের ডিটেলস তথ্য চেয়ে পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, যে কি নথি এবং কি নথি দিয়ে কাদের পাসপোর্ট বানানো হয়েছে। তার কারণ ইডি চাইছে এই 7 জনকে খুঁজে বের করতে যাদের পাসপোর্ট এই আজাদ তৈরি করে দিয়েছে ইন্দুভূষণের মাধ্যমে। ফলে সেই কাজ এখন এই মুহূর্তে চলছে এবং এখনো পর্যন্ত এই জাল পাসপোর্ট মামলায় জানা গেছে যে প্রায় 1.5 কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং প্রত্যেকের থেকে গড়ে 50,000 থেকে 1 লক্ষ এই যাদের সাহায্যে 7 জনকে রীতিমতো সন্দেহের তালিকায় রাখা হয়েছে যে তারা পাকিস্তানের নাগরিক, তাদের হাতে ভারতে পাসপোর্ট পৌঁছে গিয়েছে, তাদের সম্পর্কে ইন ডিটেল কিছু কি এখনো জানা যাচ্ছে? মানে তাদের কাজ কি ছিল, তারা কেন হঠাৎ করে ভারতে এসে ভারতের পাসপোর্ট বানালো? স্বাভাবিক এই প্রশ্নগুলো তো উঠছে, কোনো তথ্য কি রয়েছে এখনো পর্যন্ত? দেখো, আইডেন্টিফিকেশনের কাজ চলছে। সন্দেহ করছে এটি যে 7 জনের পাসপোর্ট তৈরি করিয়েছিল এই আজাদ মল্লিক ইন্দুভূষণকে দিয়ে, তাদের এখন খোঁজ করার কাজ চলছে যে সেই 7 জন কারা। তার কারণ 300-র বেশি পাসপোর্ট এই ইন্দুভূষণ তৈরি করেছিল। এই 300-র বেশি পাসপোর্টের মধ্যে আজাদ তৈরি করেছিল, আইডেন্টিফাই করা হচ্ছে এবং সেই তাদেরকে আইডেন্টিফিকেশনের কাজটাও চলছে। তারপরে ইন ডিটেল জানা যাবে এই 7 জন সম্পর্কে। অনেক ধন্যবাদ সুজন। পাহাড় সমস্যার সমাধানে আবারও মধ্যস্থতাকারী নিয়োগ কেন্দ্রের তীব্র প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। স্পর্শকাতর বিষয় রাজ্যের সঙ্গে কথা না বলেই কিভাবে নিয়োগ, প্রশ্ন তুলে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রী। ক্ষমতায় আসার পর পাহাড়ে শান্তি ফিরেছে দাবি মুখ্যমন্ত্রী। কেন্দ্রের মধ্যস্থতাকারী নিয়োগ বাতিলের আর্জি জানিয়ে মোদীকে চিঠি মমতার। বিএসএফ এর প্রাক্তন ডিজি পঙ্কজ কুমার সিংকে মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগ করেছে কেন্দ্র, আর সেই নিয়োগের বিরোধিতায় প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রী। উনি যখন জিটিএর বিভিন্ন পরিবর্তন করেছিলেন তখন উনি কার সাথে কথা বলেছিলেন? উনি যখন একে জিটিএ তৈরি করলেন এবং বিভিন্ন ধরনের ওখানে সিস্টেম পাল্টালেন, আইন পাল্টালেন, তখন উনি কার সাথে কথা বলেছিলেন? তখন উনি কারোর সাথে কথা বলেছিলেন? এবং আমি এটাও দায়িত্ব নিয়ে বলতে পারি, খোঁজ নিয়ে দেখুন এটা ডিভিসি কেস কিনা। যেমন বলে আমাদের না জানিয়ে জল ছেড়ে দিয়েছে, ওদের জানিয়েই করেছে কিনা সেটাও খোঁজ নিয়ে দেখতে হবে। পাহাড় হাসছে না, জিটিএ ব্যাপক দুর্নীতি করেছে, সংবিধান মেনেই কাজ করেছে কেন্দ্র, মন্তব্য শুভেন্দু অধিকারী। কেন্দ্র লফুল অ্যাকশন নিয়েছে, কারণ পাহাড় এখনো হাসছে না। জিটিএ ডিফান্ড, জিটিএতে দুর্নীতি, জিটিএ নির্বাচন হয় না। সঠিকভাবে ভারত সরকার একজন মধ্যস্থতাকারী অ্যাপয়েন্ট করেছে, রিটায়ার্ড আইপিএস কে। তার দায়িত্ব ত্রিপাক্ষিক আলোচনা শুরু করা, স্টেক হোল্ডার, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার। সংবিধানে যা নিয়ম আছে সেই নিয়ম মেনে করেছে। মমতা ব্যানার্জির জন্য সংবিধানের নিয়ম বদল হয় না, হবেও না। সংবিধান সর্বোপরি। না, সংবিধান মেনে হচ্ছে কি করে বলছেন? জিটিএ এগ্রিমেন্ট কাদের মধ্যে হয়েছিল? এসব ইতিহাস জানেন না, এলোমেলো কথা বলে দেন। আমি অশিক্ষিত কথাটা ব্যবহার করতে চাই না, কিন্তু অ্যাপ্রেন্টিস পলিটিশিয়ান তো এরা, একটুখানি পড়াশোনা দরকার। জিটিএর ব্যাপারে নাক গলাচ্ছেন। জিটিএ তৈরি হয়েছিল, সেই এগ্রিমেন্ট হয়েছিল কেন্দ্র, রাজ্য এবং ওখানকার দার্জিলিং এর যারা স্টেক হোল্ডার তাদের নিয়ে। এসব কথা জানেন না তাই বলে দিচ্ছেন। কেন্দ্রের কোনো অধিকারই নেই এককভাবে এখানে ইন্টারফেয়ার করার। মামলা হলে হেরে ভূত হয়ে যাবে। কোথায় তাদের অধিকার দেওয়া হয়েছে? সেখানে তৎকালীন সময় রাজীব গান্ধী এসেছিলেন এবং তৎকালীন হোম মিনিস্টার, তিনি একটা সিগনেটরি। আর আজকের হোম মিনিস্টার, আজকের মোদি, তারা মনে করছেন এটা আমাদের পৈতৃক সম্পত্তি। আর দুর্নীতি যদি হয় তার জন্য অন্য ব্যবস্থা আছে। বলে দিচ্ছেন মুখে দুর্নীতি দুর্নীতি, একটাও তো দুর্নীতির প্রমাণ হলো না, কোর্টে কাউকে শাস্তি দেওয়া হলো না। কিসের দুর্নীতি? সবই তো এদের মন গড়া। সুতরাং সুকান্ত বাবুকে বলবো একটু পড়াশোনা করে তারপর কথা বলবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন সেটা নীতির ওপর নয়, নিয়মের ওপর অধিষ্ঠিত, এবং যা ঘটনা হয়েছিল সেখানে কেন্দ্রের একক ক্ষমতা নেই। এখানে দুই সাংসদ, একজন শাসক দলের আর একজন বিজেপির, একজন প্রতিমন্ত্রীও বটে, কল্যাণ এবং সুকান্ত। দরজায় না সরগরম এই মুহূর্তে রাজনীতি। কল্যাণের চ্যালেঞ্জ গ্রহণ করে শ্রীরামপুরে সুকান্ত। কল্যাণের কথা সুকান্তর এত সিরিয়াসলি নেওয়া উচিত হয়নি, কারণ পরের দিন কল্যাণের কি বলেছিলেন সেটাই মনে থাকে না। কটাক্ষ বিজেপি নেতা সজল ঘোষের। কল্যাণদা অত্যন্ত মিষ্টি মানুষ, সুকান্তর বাড়িতে গেলে জল ভরা সন্দেশ খাওয়াবেন, পাল্টা দাবি
তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। একটা বিষয় বলবো, সুকান্তদার এত সিরিয়াসলি নেওয়া উচিত হয়নি, কারণ পরের দিন কল্যাণদারই মনে নেই কি বলেছিল আগের দিন। সেই কথাকে এত সিরিয়াসলি নেবার কোনো যুক্তি ছিল বলে আমার মনে হলো না। কল্যাণদা হয়তো যেভাবে বাঙালির উপর অত্যাচার হচ্ছে তার জন্য মানে একেবারে রাগের থেকে হয়তো কথা বলে ফেলেছেন, কিন্তু কল্যাণদা ব্যক্তিগত জীবনে অত্যন্ত মিষ্টি মানুষ। কল্যাণদা বাড়িতে গেলে সবাইকে আপ্যায়ন করেন। কল্যাণদার ইয়েতে আমাদের লোকসভা কেন্দ্রের অন্তর্গত সূর্যমোদকের জলভরা খুব বিখ্যাত। কল্যাণদার বাড়িতে গেলে নিশ্চিতভাবে জলভরা সন্দেশও খাওয়াবেন কল্যাণদা। আর মমতা বন্দ্যোপাধ্যায় চিরকাল ফিশ ফ্রাইয়ের রাজনীতিতে বিশ্বাস করেন। অতিথি গেলে তাদেরকে ফিশ ফ্রাই দিয়ে আপ্যায়ন করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শেই কল্যাণদা চলেন। নিশ্চিতভাবে কল্যাণদার বাড়িতেও যদি সুকান্ত মজুমদার যান, আমার ধারণা রাজনীতির লড়াই রাজনীতির ময়দানে থাকবে, কিন্তু তার জন্য ব্যক্তি আক্রমণের রাজনীতি তৃণমূল কংগ্রেস কখনোই করে না। কোন বক্তব্যের জেরে বিতর্ক তৈরি হয়, কোন বক্তব্যের জেরে দুজনের মধ্যে তরজা তৈরি হয়, কি বলেছিলেন, কে কাকে কি বলেছিলেন, শুনুন। তাকে স্পষ্ট বলে দিতে চাই, তোমার নামও যদি এসআইআর না থাকে, 2002 যদি না থাকে, আপনি যদি বাংলাদেশি হন, সাবিনা ইয়াসমিন, আপনাকেও ভারতের বাইরে যেতে হবে, আপনাকেও থাকা হবে। আর কত ভণ্ড করতে পারেন আমরা দেখবো। আর আমি সাধারণ মুসলিম ভাইদেরকে, যারা আমাদেরকে ভোট দেন না, তাদেরকেও বলছি, তৃণমূলের নেতাদের কথায় রাস্তায় নামবেন না। রাস্তায় নামলে সেন্ট্রাল বাহিনী নামবে, যেরকম মুর্শিদাবাদে নেমেছিল। যদি ভ্যান্ডালিজম করেন, দোকান ঘর পোড়ান, বাড়িতে আক্রমণ করেন, তৃণমূলের কোন নেতার ছেলে জীবন যাবে না। সেন্ট্রাল বাহিনী নামলে করে কিন্তু গুলি চলবে, আপনার বাড়ির লোকেটার গুলি লাগবে। তৃণমূলের নেতারা এসি ঘরে বসে থাকবে, তাদের কিন্তু গুলি লাগবে না। করুক না, বেআইনি তো করতে পারবে না। একটা ভোটারকে বাদ দিয়ে দেখুক না ইলেকশন কমিশন, স্তব্ধ করে দেবো একদম। আর ওই ছোঁড়াটা, যেটা একটা মন্ত্রী হয়েছে, হ্যাঁ ছোঁড়াটা মন্ত্রী একটা হয়েছে, যেটা হ্যাঁ দেখ না তুই কোথায় সিএসএফ গুলি নিয়ে চলে, ওই গুলি তোর বুকে লেগে যাবে। ওর মাস্তানি বার করে দেবো একদম। বালুরঘাটে ঢুকেছি, এবার 10,000 ভোটে জিতেছে, এবার দেখছি আমরা সিআইএসএফ দিয়ে গুলি করে চালাবে বলছি। অত বড় হিম্মত! বাংলার মানুষকে চিনিস না, ওই উত্তরপ্রদেশ দেখাস, 2-4টে ওই কি জানো সুকান্ত, এমনি হাওয়া দিয়ে উড়ে যায়, হাওয়া দিয়ে আমাদের কাছে উড়ে যায়। কোনোদিন মাঠে জীবনে দেখেছেন? যত হচ্ছে ওদের অফিসে বসে, আয় না একবার বক্তৃতা দিতে আমাদের এখানে, আয় তুই শ্রীরামপুরে বলবি, আয়, তারপর তুই ঘরে ফিরে যাস কি করে দেখবো। আমরা ভেবেছিলাম আজকে যে কল্যাণদা দাঁড়িয়ে থাকবেন হাতে বন্দুক, বাজুকা, কামান টামান নিয়ে, দেখতে পেলাম না। আমি যখন বারবার রাস্তার চারদিকে আস্তে আস্তে দেখছিলাম, কোথায় কল্যাণদা, কোথায় পাচ্ছি না খুঁজে। কল্যাণদা কল্যাণদা বলে চিৎকার করলাম গাড়ি থেকে, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কল্যাণ কল্যাণ ডাক পারি, কল্যাণ গেল কার বাড়ি, আই কল্যাণ দেখে যা বিজেপি। কি হলো আপনার? ছু কিটকিট করতে খুশ, ছু কিটকিট শুরুই করতে পারলেন না, কোটে গুটি ফেলে লাগে আপনি আউট হয়ে গেলেন। নোটিশ একটার সময় 20টা মোটরসাইকেল নিয়ে এসে বলছে কল্যাণ কোথায়, কল্যাণ। আমার বক্তব্য তো এখনো তাই, এসআইআর থেকে একটা নাম ডিলিট করুন, আর আপনি তারপর এসে সিআইএসএফ সিআরপিএফ নিয়ে শ্রীরামপুরের মাটিতে দাঁড়িয়ে একটা লোককে গুলি করে মারুন, আপনাকে আমি বাড়ি ফিরে যেতে দেবো না, এখনো বলে দেবো। ওটা ঘুরিয়ে দিলে হবে না, নাটক করে দিলে হয়তো হবে না। আর চ্যালেঞ্জ শুনুন, আপনাকে এখন চ্যালেঞ্জ দিলাম, গ্রহণ করুন। সিআইএসএফ সিআরপিএফ ছাড়া আপনারা থাকবেন, আর পুলিশ ছাড়া আমরাও থাকবো। সময় বলুন, জায়গাটা বলে দিন। এত মানুষের ভিড় করব, এত তৃণমূল কংগ্রেস কর্মীর ভিড় করব যে আপনি ভিড়ে পায়ের তলায় চাপে মারা যাবেন। উত্তরবঙ্গে আবারও আক্রান্ত বিজেপি সাংসদ। দার্জিলিং এ রাজ্য বিস্তার কনভয় হামলার অভিযোগ। সুখিয়া পোখরিতে হামলার মুখে সাংসদের কনভয় লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব বিজেপি সাংসদ। टीएमसी के नेता कोई फील्ड पे तो दिखाई नहीं देते। आप नॉर्थ बंगाल में कोई एक सांसद, कोई एक विधायक बता दो जो राहत शिविर में जा रहा हो। लेकिन
आज जब भारतीय जनता पार्टी का एक एक कार्यकर्ता गांव-गांव घर पहुंच रहा है ना, उससे इनको तकलीफ है, इसलिए ये हमले हो रहे हैं। लेकिन इससे हम डरने वाले नहीं है। इनका चरित्र जो है पूरे पश्चिम बंगाल में उजागर हो चुका है। अब इनका जाने का समय आ गया है। अब इसके बाद जो भी हमले होंगे गांव के तरफ से, समाज के तरफ से, टीएमसी के ऊपर होने वाले। সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই ধরনের পরিস্থিতি হবে। মমতা ব্যানার্জি যেভাবে এসআইআর নিয়ে ডিএম থেকে আরম্ভ করে সরকারি কর্মচারীদের ধমকাচ্ছেন, টিচারদেরকে, যে ওদের কথা না শুনলে কিন্তু দেখে নেবেন, আপনারা আমাদের চাকরি করেন, আমাদের কাছ থেকে পয়সা পান, আমাদের কথা শুনতে হবে। আর যে অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়ার জন্য, যে মৃতদের নাম বাদ দেওয়ার জন্য এসআইআর হচ্ছে, সেটা যাতে না হয়, তাহলে 100 ভোটার কমে গেলে উনি হেরে যাবেন। তো এখন ধমকাচ্ছেন, ভয় দেখাচ্ছেন, আর বিরোধীদেরকে মারপিট করে বাড়ি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন। প্রথম কথা, ওখানে তৃণমূলের কোনো কর্মী কাজ করেনি। রাতের অন্ধকারে সম্ভবত বিজেপির কোনো গোষ্ঠীদ্বন্দ্ব হয়ে থাকতে পারে। ওখানকার যিনি প্রধান পঞ্চায়েতে, তিনি তো তৃণমূলের নন। তিনিই জানিয়েছেন যে সাংসদ নিজের গাড়িতে নিজেই ঢিল মেরে নাটক করছে। ঘাটাল মাস্টার প্ল্যান মনিটরিং কমিটির মিটিং ছিল, আর সেখানে ছিলেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব। জমি সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন তিনি, যদিও সাংসদকে পাল্টা খোঁচা দিয়েছেন বিজেপি বিধায়ক। কথা হচ্ছে যারা কাজ করবেন তাদেরকে নিয়ে আজকে মিটিংটা ছিল। এসডিও থেকে আরম্ভ করে ইরিগেশন দপ্তরের সমস্ত বড় বড় অফিসাররাও ছিলেন, এবং ড্রেজিং এর কাজ শুরু হয়ে গেছে। যে কোথায় কোথায় দেয়াল তৈরি হবে না, ব্লকে এই তৈরি হবে, সেগুলো কাজ মার্কিং হয়েছে। অনেকগুলো ল্যান্ড অ্যাকুইজিশন হয়ে গেছে, অনেকগুলো ল্যান্ড যেখানে নেগোসিয়েশন এখনো চলছে, অনেকগুলো ব্রিজের সয়েল টেস্টিং হয়ে গেছে। জমি নিয়ে একটা সমস্যা রয়েছে। আপনি কিছুক্ষণ আগে বললেন যে যাদের জমি এখনো পাওয়া যায়নি তাদের বাড়িতে প্রয়োজন হলে যাবে। আমি যাবো, অফকোর্স যাবো। কারণটা কি হয়েছে, কারণ অনেক লোক তো জমি দিয়েছে, সেটাও তো সত্যি কথা। যারা দেননি তারা একটা নেগোসিয়েশন আটকে আছে, তাদের মনে হচ্ছে এই দোকানটা ভেঙে গেলে আমি কি রোজগার কোথা থেকে হবে। অফকোর্স আমাদের সরকার চায় না কারোর উপরে জোর জবরদস্তি করা, দিদি চায় না কারোর উপরে জোর জবরদস্তি করে আমরা কারোর জমি নিই। অফকোর্স আমরা যাবো, গিয়ে তাদেরকে বোঝাবো এই প্ল্যানটা কতটা দরকার, এই প্ল্যানটার জন্য এই বাড়িটা বা এই জায়গাটা বা এই জমিটা আমাদের লাগবে। কয়েকদিন আগে মানস ভূঁইয়া মন্ত্রী মহোদয় এসে বলছে আর জায়গা নিয়ে কোনো ভাবতে হবে না, আমাদের শর্ট আউট হয়ে গেছে, জায়গা কারো লাগবে না, আমরা মাস্টার প্ল্যান করে দেবো। মাস্টার প্ল্যান হয়ে যাবে, মাস্টার প্ল্যান হচ্ছে। আবার ঘাটালের সাংসদ দীপক অধিকারী তিনি বলেন বাড়ি বাড়ি গিয়ে বোঝাবো, জায়গা দিতে হবে, মাস্টার প্ল্যান হবে, মাস্টার প্ল্যান হচ্ছে, মাস্টার প্ল্যান শুরু হয়ে গেছে। কে কখন কি বলে কিছু বোঝা যায় না। তো সেই জায়গায় আমি দীপক অধিকারী মহাশয়কে বলতে চাই যে আপনি তো খিচমেরি ফটো তুলতে আসেন ভোটের সময়, তাও 10 বার বন্যা হলে একবার আসেন, বাকি সারা বছর তো খোঁজ পাওয়া যায় না। ঘাটালের মানুষ তো আপনাকে নিখোঁজ বলে মনে করে। জমি হাঙরদের দৌরাত্ম্য, সরকারি জায়গায় থাকা নিকাশি নালা ভরাট করে বিক্রির অভিযোগ, এলাকা ফের জলমগ্ন হওয়ার আশঙ্কা, প্রশাসনিক উদাসীনতার অভিযোগ তুলে কাউন্সিলর সহ এলাকাবাসীর ব্যাপক বিক্ষোভ। বাঁকুড়ার বিষ্ণুপুর পুরসভার 7 নম্বর ওয়ার্ডের আকুড়ে পাড়া এলাকার ঘটনা বিষ্ণুপুর পুরসভা ও মহকুমা প্রশাসনের নজরে আনার পরেও উদাসীনতার অভিযোগ। প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে দায় সেরেছেন পুরপ্রধান। ফের বাংলাদেশে আটক ভারতীয় মৎস্যজীবী। কুলতলির 14 জন মৎস্যজীবী বাংলাদেশে গিয়ে আটক হয়েছেন। শনিবার গভীর সমুদ্রে বিকল হয়ে যায় তাদের ট্রলার। প্রবল ঢেউয়ে ভাসতে ভাসতে তারা বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ে। এরপরই ভারতীয় মৎস্যজীবীদের আটক করে বাংলাদেশের নৌসেনা নিয়ে গিয়েছে। মৎস্যজীবীদের ফেরাতে প্রশাসনের কাছে দরবার করেছেন তাদের পরিবারের সদস্যরা। পুজোর প্রসাদ খিচুড়ি খেয়ে অসুস্থ 150 জন। দাসপুর থানার সুরতপুর গ্রামে চাঞ্চল্য, অসুস্থদের তালিকায় রয়েছে মহিলা ও শিশুরা। গতকাল রাতে এলাকায় বারোয়ারি মনসা পুজো ছিল, ভক্তদের জন্য খিচুড়ির ব্যবস্থা ছিল। খাওয়ার পর থেকেই এই অবস্থা। সকাল থেকে গ্রামে মেডিকেল ক্যাম্প করা হয়েছে, সংগ্রহ করা হয়েছে জল ও খাবারের নমুনা। কখন খাওয়া দাওয়া করছিলেন? 10:30। খাওয়া দাওয়া পথে কি সমস্যা হচ্ছে? সমস্যা ভোর থেকে 3:30 4টার পর থেকে বমি হচ্ছে। তবু কতজন খেয়েছিল? 300 বেশি। 300। আচ্ছা, পুরোটাই খাইছে, সকলের সমস্যা হচ্ছে। আপনাদের বাড়িতে কতজন? আমাদের 3 জন। আপনিও খেয়েছিলেন? হ্যাঁ, আমরা আগে ভোর 5টার সময় ওষুধ খেয়েছি ডাক্তারখানা দিয়ে। আচ্ছা, খেয়ে ভালো আছে এখন। এই এরিয়ায় কালকে একটা
মনসা পুজোর খাওয়া দাওয়া ছিল রাত্রেবেলায়। তো সেক্ষেত্রে 300 লোকের আইটেম ছিল, অ্যাপ্রক্স হিসাব মতো 150 লোক মতো অসুস্থ হয়েছে। সিভিয়ার এখনো পর্যন্ত 2 জনের আমরা খবর পেয়েছি। খাদ্য বিষাক্তের মতো হয়ে গিয়ে অসুবিধা হচ্ছে শারীরিকভাবে, কেউ বমি করছে, কেউ পায়খানা করছে, কারো পেটের যন্ত্রণা হচ্ছে। এই খবরটা আমরা পাই। খবরটা আমরা পাওয়ার সাথে সাথে আমাদের বিএমএইচএফ দপ্তরে জানাই, সভাপতিকে জানিয়েছি, বিডিও স্যারকে জানিয়েছি। ওনারা এখানে আমাদের প্রত্যুজা হেলথ সেন্টার থেকে রায়নগর অঞ্চলের সেখানে সিএইচও ম্যাডাম থেকে আরম্ভ করে এএনএম আশা সবাই প্রায় এসেছেন। অসীম আমাদের রিপোর্টারের সাথে কথা বলবো। অসীম, মেডিকেল ক্যাম্প শুরু হলো? একেবারেই, কারণ যেই মুহূর্তে প্রশাসনের ব্লক প্রশাসনের কাছে এই খবর গিয়ে পৌঁছায় তড়িঘড়ি কিন্তু ব্লক প্রশাসনের আধিকারিকরা এলাকায় মেডিকেল ক্যাম্প পাঠায়। এলাকায় রয়েছে মেডিকেল ক্যাম্প। দেখো ইতিমধ্যে এলাকায় রয়েছে দাসপুরের বিডিও থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি, এমনকি স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন আধিকারিকরা, তারা পুরো বিষয়টির উপর তারা নজরদারি চালাচ্ছে। যদিও স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে সেই ধরনের ভয়ের কোনো কারণ নেই। ইতিমধ্যে যে বেশ কয়েকজনের অবস্থা একটু গুরুতর ছিল, তাদের কিন্তু চিকিৎসার জন্য হাসপাতালে ইতিমধ্যে স্থানান্তরিত করা হয়েছে। এমনকি বেশ কিছু মানুষ যারা অসুস্থ হয়েছে। তুমি নজর রাখো অসীম, ধন্যবাদ। আলোর উৎসব দীপাবলি, সেই কালী পুজোতেও কি বৃষ্টি হবে জানাবেন আমার সহকর্মী কমলেশ সঙ্গে রয়েছেন। কমলেশ, দেখো এই মুহূর্তে উপকূলের অঞ্চলে বেশ কিছু জায়গা, বিশেষ করে 2 চব্বিশ পরগনা সুন্দরবন অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে। আজ 2 চব্বিশ পরগনা এবং 2 মেদিনীপুরে বিক্ষিপ্ত হবে হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। কাল পরশু মানে কালী পুজো, বিশেষ করে কালী পুজোয় সেরকম বৃষ্টি বাদলার সম্ভাবনা নেই। কিছু জায়গায় হয়তো একটু আকাশ মেঘলা বা আংশিক মেঘলা থাকতে পারে। তবে 21 তারিখে নতুন একটা নিম্নচাপ, মঙ্গলবার নতুন নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে এবং সেটা পরবর্তীকালে শক্তিবাড়ি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং তার প্রভাবে যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে একেবারে মোটামুটি তো 25শে অক্টোবর নাগাদ 2 চব্বিশ পরগনা হালকা বৃষ্টি হতে পারে এবং নিম্নচাপের যে অভিমুখ সেটা যদি বাংলা বা উড়িষ্যার কাছাকাছি হয় তাহলে বৃষ্টিপাত হয়তো অক্টোবরের শেষের দিকে বাড়তে পারে। তবে সেই স্পষ্ট পূর্বাভাসের জন্য একটু অপেক্ষা করতে হবে। ধন্যবাদ। ট্রাম্প বিরোধী আন্দোলনে ফের অগ্নিগর্ভ হয়ে উঠেছে মার্কিন মুলুক। এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে, ওয়াশিংটন, কলম্বিয়া, নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেসে প্রবল বিক্ষোভ। কিন্তু কি কারণে তারা আবারও বিক্ষোভের পথে হাঁটছেন, আবারও কি করলেন ডোনাল্ড ট্রাম্প, জানাবেন আমাদের সহকর্মী সুমন আমাদের সঙ্গে রয়েছে। তবে বেশ ছবি আমরা দেখতে পাচ্ছি, কাতারে কাতারে লোক এই মুহূর্তে রাস্তায় নেমে পড়েছে এবং এই ছবি মার্কিন মুলুকের ওয়াশিংটনে দেখা যাচ্ছে, কলম্বিয়া, নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেসে প্রবল বিক্ষোভের ছবি। আর এখন যে ছবি দেখতে পাচ্ছেন ওয়াশিংটনে, কাতারে কাতারে মানুষ এই মুহূর্তে রাস্তায় নেমেছেন ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতায়। আমেরিকায় কোনো রাজা নেই স্লোগান দিচ্ছেন বিক্ষোভকারীরা। ট্রাম্পের একাধিক নীতিতে ক্ষিপ্ত মার্কিন জনতা। বেশ কয়েকবার আমরা ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতায় তাদেরকে পথে নামতে দেখেছি, কিন্তু আরও একবার কেন সেই পরিস্থিতি তৈরি হলো এবং এই ট্রাম্প প্রশাসনের অপসারণ চাইছেন তারা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সুমন। সুমন, ঠিক কোন কোন ইস্যুগুলো এই মুহূর্তে মাথাচাড়া দিয়েছে যে কারণে ট্রাম্প বিরোধিতায় এইভাবে কাতারে কাতারে মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে? দেখো, ডোনাল্ড ট্রাম্প একাধিক স্বৈরাচারী সিদ্ধান্ত নিয়েছেন এমনটাই কিন্তু দাবি করে মিয়ামি, লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্ক টাইমস স্কোয়ার, বিভিন্ন জায়গায়, ওয়াশিংটন ডিসির কথা তুমি বললে, বিভিন্ন জায়গায় কিন্তু লক্ষাধিক মানুষ রাস্তায় নেমেছেন এবং গতকাল থেকে এই কর্মসূচি তাদের চলছে। এমনকি মেট্রো রেলের অভ্যন্তরে ঢুকে গিয়েও কিন্তু এই প্রতিবাদ চলছে এবং ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যে মূল অভিযোগগুলো তা হচ্ছে তার যে অভিবাসন নীতি এবং কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলোয় তিনি বলেছেন যে প্রয়োজনে তিনি ফান্ড বন্ধ করে দেবেন। একাধিক এমন সিদ্ধান্ত তিনি নিয়েছেন যা নিয়ে কিন্তু তাকে দেশের অভ্যন্তরে সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে একটা অহিংস আন্দোলন, শান্তির মতন করে আন্দোলন করছেন এমনটাই কিন্তু দাবি করছেন আন্দোলন উদ্যোক্তারা এবং এই আন্দোলনে কিন্তু পরোক্ষ মদত রয়েছে ক্লিন্টন ফ্যামিলির, অর্থাৎ কোথাও ডেমোক্র্যাটরা কিন্তু এই আন্দোলনকে সাপোর্ট করছে। তার সঙ্গে সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সহযোগীরা অবশ্য দাবি করতে শুরু করেছে যে এই আন্দোলন তুলে ধরার চেষ্টা করি, মানে আমি জানার চেষ্টা করবো, সেটা হচ্ছে আগে যতবার
এইভাবে ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতায় সাধারণ মানুষ রাস্তায় নেমেছেন, ততবার আমরা দেখেছি যে সাংঘাতিক একটা এক্সট্রিম লেভেলে গিয়ে দমনপীড়ন নীতি চালিয়েছে ট্রাম্প প্রশাসন। এবারও কি সেই একই স্ট্র্যাটেজি নিতে দেখা গেছে? কারণ আমরা এরকমও দেখেছিলাম রীতিমতো ডোনাল্ড ট্রাম্প তিনি সরাসরি হুঁশিয়ারি হুমকি দিয়েছিলেন যে তাদের ভিসা রিনিউ করা হবে না যদি বাইরের কেউ মানুষ ইনভলভ হয়, বাইরের কোনো মানুষ ইনভলভ হলে তাদের পাসপোর্টে ভিসা দেবে না আমেরিকা, মার্কিন প্রশাসন পাসপোর্টে ভিসা দেবে না, এরকম হুমকি হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল। এবং টিয়ার গ্যাসের শেল ফাটাতে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায়। তার মানে সেই একই রকম সেই এক্সট্রিম পর্যায়ে গিয়ে দমনপীড়ন নীতি সেই চলছে। জানিয়েছে যে শুধুমাত্র টাইমস স্কোয়ারে প্রায় 20,000-এর বেশি মানুষ এসছেন এবং অন্যান্য যে শহরগুলোর কথা আমি বললাম, প্রদেশগুলো, সেখানে লক্ষাধিক মানুষ রাস্তায় নেমেছেন। ট্রাম্পের সহযোগীরা বলছেন যে বামপন্থী সংগঠন অ্যান্টিফা তারা কিন্তু বকলমে এটা করাচ্ছে। তবে ডোনাল্ড ট্রাম্প এখনও পর্যন্ত কিন্তু এই দমনপীড়নের প্রকাশ্য যে হুমকি তা দেননি। তিনি বলেছেন আমি রাজা নই, তাই আমার গায়ে লাগছে না। কিন্তু বিষয়টা গিয়ে দাঁড়াচ্ছে পুলিশ কিন্তু শান্তি শৃঙ্খলা বজায় রাখতে রীতিমতো হিমশিম খাচ্ছে এবং পরিস্থিতি সামাল দিতে তাদের কিছু কঠোর পদক্ষেপ করতে হচ্ছে। তবে এই আন্দোলন সাম্প্রতিককালে আমেরিকার সবচেয়ে বড় আন্দোলন বলে কেউ কেউ অভিহিত করছেন সমাজবিজ্ঞানের লোকেরা। এবং ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যে ক্ষোভ এবং তার যে নীতিগত যে তার সিদ্ধান্তের বিরোধিতা করা, সেটা কিন্তু সাধারণ জনগণ শুরু করেছে এবং তাতে মদত দিচ্ছে। আমি আবারও বলছি, ক্লিন্টন ফ্যামিলি এবং ডেমোক্রেটদের সরাসরি কিন্তু মদত রয়েছে। সেই জায়গায় এই আন্দোলন কিন্তু আরও বড় হতে পারে বলে আমেরিকার যারা বিশিষ্টজন রয়েছেন তারা আশঙ্কা করছেন। একদম শুভ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। মিস্টার চট্টোপাধ্যায়, আপনার কাছে জানতে চাইবো যে ডোনাল্ড ট্রাম্প আগে যখন ক্ষমতায় এসেছিলেন তখন বলা হচ্ছিল যে আর যাই হোক ট্রাম্প নাকি মার্কিন লোকেদের কথা ভাবেন, মার্কিন মুলুকের বাসিন্দাদের কথা ভাবেন। এবারেও ডোনাল্ড ট্রাম্পের কথা অনুযায়ী তিনি যে সমস্ত সিদ্ধান্ত নিচ্ছেন সেটা মার্কিন নাগরিকদের কথা ভেবে নিচ্ছেন। যদি তাই হয় তাহলে প্রায় 70 লক্ষ মানুষ এইভাবে রাস্তায় নেমে তার দমনপীড়ন নীতির বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ করেন। হচ্ছেটা কি তাহলে? দেখুন, সাম্প্রতিককালে আমেরিকা কিন্তু এরকম আন্দোলন দেখেনি। একাধিক বড় শহরে, ইস্ট কোস্টে, ওয়েস্ট কোস্টে, একাধিক বড় শহরে কিন্তু এই আন্দোলন হচ্ছে। এই আন্দোলনের কারণ হচ্ছে ট্রাম্পের যে খামখেয়ালিপূর্ণ যে মনোভাব, যে আচরণ, সেটা তাতে কিন্তু আভ্যন্তরীণ ক্ষেত্রেও মানুষ যেরকম বিপদের সম্মুখীন হচ্ছেন, বৈদেশিক ক্ষেত্রেও কিন্তু আমেরিকা সাফার করছে। যেমন আপনাকে বলি যে শুল্কের কারণে আমেরিকান কোম্পানিগুলো কিন্তু বিরাট ধাক্কা খেয়েছে। তারা যে বিদেশে ব্যবসা করবে, যারা রেসিপ্রোকাল শুল্ক চাপাচ্ছে, যেমন ধরুন চীনে কিন্তু আমেরিকার প্রচুর বিনিয়োগ আছে, সেরকম অবস্থায় আমেরিকান কোম্পানিগুলো ধাক্কা খাচ্ছে। শুল্কের কারণে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। যেমন ওষুধ কিন্তু বেশিরভাগ যায় ইউরোপ এবং ভারত থেকে, এই দেশগুলোর ওপর শুল্ক চাপানো হয়েছে। ফলে সাধারণ মানুষ যে ওষুধ, যেটা নিত্য প্রয়োজনীয়, অবশ্য প্রয়োজনীয়, তার দাম বেড়ে যাচ্ছে। এবং বিদেশ নীতির ক্ষেত্রেও আমরা দেখছি একের পর এক দেশ তারা হয় পাল্টা শুল্ক চাপাচ্ছে, যদি বা পাল্টা শুল্ক নাও চাপায়, আমেরিকান কোম্পানি বা আমেরিকান যে অ্যাটিচিউড তার বিরুদ্ধে তাদের একটা ক্ষোভ বাড়ছে বিভিন্ন দেশে। ফলে সব মিলিয়ে কিন্তু ট্রাম্পের বিরুদ্ধে দেশের ভেতরেও তার খামখেয়ালিপূর্ণ আচরণের জন্য জনগণ যথেষ্ট বিরক্ত। একের পর এক উদাহরণ দেওয়া যায়। বিশ্ববিদ্যালয়গুলোকে উনি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, যেটা আমেরিকায় গত 50 বছরে যে কোনো গণতান্ত্রিক দেশে কিছু নীতি থাকে যেগুলো চলতেই থাকে, সেই নীতিগুলোতে উনি আঘাত করছেন। ফলে সর্বত্র একটা বিক্ষোভের সুর, একদম সর্বোচ্চ, সেটা হচ্ছে ঘরের ভেতরে হোক বা ঘরের বাইরে, সব দিক থেকেই যেন চাপের মুখে কোথাও বিক্ষোভের সুর শুনতে হচ্ছে এই ট্রাম্প সরকারকে। অনেক ধন্যবাদ মিস্টার চট্টোপাধ্যায়। ভবানীপুর ইস্যুতে ফের মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দু অধিকারী। ভবানীপুরে প্রায় 90,000 অবাঙালি ভোটার রয়েছে, হার নিশ্চিত বুঝেই ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী, দাবি বিরোধী দল। উনি কোনো একটা শব্দ বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারী আর রোহিঙ্গাদের বিরুদ্ধে বলেন না। তিনি হিন্দিভাষী হিন্দু, বাংলাভাষী হিন্দুদের মধ্যে ঝগড়া লাগানোর তাল খোলেন।
কখনো বলেন না যে এ উর্দুতে কথা বলে ও বাংলাতে কথা বলে। এটা মুখ্যমন্ত্রীর চাল। উনি পরে হিসাব করে দেখেছেন ভবানীপুর বিধানসভায় গুজরাটি, মারাঠি, শিখ, সিন্ধ্রি, জৈন, বিহারি এবং উৎকল উড়িয়া মিলে প্রায় 90,000 ভোটার থাকে। তাই হারবে তো নিশ্চিত। অঙ্কটা কষে দিয়েছেন কেউ, করে বলেছেন একটু ড্যামেজ রিপেয়ার করুন। তাই ড্যামেজ রিপেয়ার করতে গিয়ে একবারে কাঁচা জলজান্ত মিথ্যার আশ্রয় নিয়েছেন, যেটা উনি প্রত্যেক দিনই বলে থাকেন। এদিকে আগেই ভবানীপুরে বহিরাগত মন্তব্যের অপব্যাখ্যা করা হয়েছে বলে দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমার একটি কথা নিয়ে অন্যভাবে ব্যাখ্যা করা হয়েছে। আমি বহিরাগত বলতে এখানে যারা বাস করেন তাদের কথা বলিনি। আসলে আমি আমার কাউন্সিলরদের বলছিলাম। বহিরাগত বলতে আমি কাদের বলেছি? আমি একটা রাজনৈতিক দলকে বলেছি, যারা বাইরের লোক নিয়ে এসে এখানে আমাদের ভোটারদের নামের পাশে আপনারা দেখেছেন 10টা করে বাইরের লোকের নাম তোলে। তার মানে যাতে এখানকার ভোটারটাও ভোট দিতে না পারে। ইলেকশনের নাম করে কিছু লোক বহিরাগত চলে আসে, বিভিন্ন হোটেল ভাড়া করে, বিভিন্ন গেস্ট হাউস ভাড়া করে, আর যাদের অনেক টাকা আছে তারা অনেক ফ্ল্যাট কিনে নেয়। সেখানকার বাসিন্দা নেই। বলুন তো, একজন লোকের যদি নাম এখানেও থাকে আবার আর একটা প্রান্তেও থাকে, তা দুটো নাম তো একটা লোকের দু জায়গায় থাকতে পারে না। এতে তো তার সে চিটিং করছে। তা সেটা কাউন্সিলরদের দেখার কাজ নয়, লোকাল লিডারদের দেখার কাজ নয়। এই কথাটা বলতে গিয়ে তারা ব্যাখ্যা করলেন অন্যভাবে। আর এবার আপনাদের শোনাবো ভবানীপুরে বহিরাগত প্রসঙ্গে প্রথমে ঠিক কি বলেছিলেন মুখ্যমন্ত্রী। শুনুন। ভবানীপুরটা পুরো আউটসাইডারদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে, পুরো একটা প্ল্যানিং করে। আমি আউটসাইডার মানে যারা বেঙ্গল থাকে আমি তাদের আউটসাইডার বলছিলাম, যারা হঠাৎ করে বাইরে থেকে এসে টাকা খরচ করে জায়গা কিনে বাড়ি তৈরি করে কাউকে কিছু টাকা দিয়ে লোকালি বেরিয়ে চলে যাচ্ছে। ইমাম মুয়াজ্জিমদের একাংশকে নিশানা মালদার তৃণমূল জেলা পরিষদের সদস্য বুলবুল খানের। আপনি যার খাচ্ছেন তারই তো গুণ গাইবেন। ইমাম মুয়াজ্জিমরা ভাতা পাচ্ছেন, রেশন পাচ্ছেন, কিন্তু অনেকেই কৃতজ্ঞ থাকছেন না। মালদার তৃণমূল জেলা পরিষদ সদস্য বুলবুল খানের মন্তব্য ঘিরে জোর বিতর্ক। একই সঙ্গে বিজেপির সঙ্গে লড়াইকে স্বাধীনতা আন্দোলনের সঙ্গে তুলনা করলেন মালদার এই তৃণমূল নেতা। আপনি যার খাচ্ছেন তারই গুণটা গাইবেন। বিগত টাইমে আমরা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে বলেছিলাম যে আপনাদের একটা মোটামুটি রেশন থেকে শুরু করে আপনাদের যে একটা ভাতা দেওয়া হয় সেটা যেটা দিয়েছে, তো তার প্রতি আপনাদেরকে কৃতজ্ঞ থাকা উচিত। কিন্তু কিছু কিছু জায়গায় কৃতজ্ঞ থাকেনি, আপনারাও জানেন আমরাও জানি। সেই জায়গায় কি বলা যায় বলুন? আল্লাহ তাআলা বলেছে আপনারা যার খাবেন তার ইয়ে করবেন। আমি বিগত 10 বছর আগে বলেছিলাম দ্বিতীয় স্বাধীনতা লড়াই লড়তে হবে বিজেপি গভর্নমেন্টের বিরুদ্ধে। আজকে তার প্রমাণ কিন্তু আপনারা পাচ্ছেন, যে কোনো কণ্ঠরোধ করে দেওয়া হচ্ছে। আজকে একটা ভিডিও ভাইরাল হচ্ছে, তৃণমূলের একজন নেতা বলছেন যার খাবে তার গুণ গাইবে। এই কথাটা যে বলছেন, ওনারা জানেন না যে বাংলার মানুষকে এটা অপমান করা হচ্ছে। আজকে বাংলার মানুষের করের টাকাতে সরকার চলে, কিন্তু তৃণমূল নেতার টাকাতে সরকার চলে না। আজকে জনসাধারণ যদি কর না জমা দেয়, ট্যাক্স যদি জমা না দেয়, তাহলে সরকার চলতে পারে না। এই তৃণমূলের নেতারা এগুলো যে বলছেন, সাধারণ মানুষকে অপমান করছেন, বাংলার মানুষকে অপমান করছেন। আজকে একটা কথা বলি, মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে প্রকল্পগুলো বাড়ি বাড়ি করছে, কি নেই এখানে সব রকম লোকের জন্য, এখানে সব রকম সুবিধা করেছে, তো মানুষ কোথায় ইয়ে করবে? মুখ্যমন্ত্রী পাশে আছে আর থাকবেন। খাস কলকাতায় একাকী প্রৌঢ়ার রহস্য মৃত্যু। ইন্টালিতে ফ্ল্যাট থেকে অচৈতন্য অবস্থায় প্রৌঢ়ার দেহ উদ্ধার হয়। ফ্ল্যাটের দরজা ভেঙে প্রৌঢ়াকে উদ্ধার করে পুলিশ। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতার নাম রেখা সাহা, বয়স 57। প্রৌঢ়ার ছেলে আমেরিকায় থাকেন আর মেয়ে থাকেন বিহারে। কিভাবে প্রৌঢ়ার মৃত্যু তা তদন্ত করে দেখা হচ্ছে। এন্টালি থানার অন্তর্গত পোটারি রোডে শিবানী অ্যাপার্টমেন্টে এক মহিলার দেহ উদ্ধার। এই মুহূর্তে আমরা সেই শিবানী অ্যাপার্টমেন্টে রয়েছি, যে ফ্ল্যাটটা থেকে, অর্থাৎ এই শিবানী অ্যাপার্টমেন্টের একতলার একটি ফ্ল্যাট থেকে গতকালকের মহিলার দেহ উদ্ধার হয়।
যেমনটা স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে যে মহিলা একাই থাকতেন, নাম হচ্ছে রেখা সাহা। স্থানীয় এবং প্রতিবেশী সূত্র থেকে জানা যাচ্ছে এই রেখা সাহা এই ফ্ল্যাটে কিন্তু একাই থাকতেন, সেরমভাবে কারোর সঙ্গে মিশতেন না, মানসিক অবসাদে থাকতেন। কর্মসূত্রে তার ছেলে ইউএসএতে থাকে এবং তার মেয়ের বিয়ে হয়েছে বিহারে। গতকালকের স্থানীয় মানুষজন যখন তাকে ডেকে সাড়া পায় না, খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে কিন্তু এই দরজা ভেঙে ভিতরে ঢোকে। তখন কিন্তু সেই রেখা সাহা মৃত অবস্থায় ছিল। তড়িঘড়ি তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীকালে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এই মৃত্যুর পিছনে কী কারণ আছে, গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। তবে প্রতিবেশী সূত্র থেকে জানা যাচ্ছে মানসিক অবসাদে ছিলেন কিন্তু রেখা সাহা। ক্যামেরায় সমরের সঙ্গে সৌভিক সরকার, TV9 বাংলা। পুলিশ এসে তারপরে তারা ব্রাদার টাইম ওনার ভাই এখানে কাজিন ব্রাদার যিনি থাকেন তিনি চলে এসেছিলেন। আমাদের যা খবর দেওয়ার আমরা খবর দিয়েছি, ওনার মেয়েকে খবর দিয়েছি, ছেলের সঙ্গে কন্ট্যাক্ট হয়নি যেহেতু হি ইজ স্টেইং এট USA। তা উনি আমরা খবর দিয়েছিলাম, উনি চলে এসেছিলেন। তারপরে পুলিশ এসে বেশ ভালো কন্টিনজেন্ট এসেছিল, পুলিশ এসে দরজা টরজা ভেঙে তারপরে ওনাকে শি ওয়াজ ফাউন্ড ডেড। নিজে ক্যালপ করে রাখতেন, বেরোতেন না ভেতরে। হয়তো আমি লাস্ট ওনাকে দেখেছি বছরখানেক আগে, ওই শীতকালের সময় একটু রোদ খেয়ে আবার উঠে গেছেন। সরকারি হাসপাতালে ঘুঘুর বাসা, জেলায় জেলায় সরকারি হাসপাতালে দালাল রাজ। এবার পুরুলিয়া সদর হাসপাতালে সক্রিয় দালাল চক্র। দুস্থ রোগীদের থেকে বিভিন্ন পরীক্ষার নামে টাকা তোলার অভিযোগ। হাসপাতালে আসা গর্ভবতী মহিলা সহ সাধারণ রোগীদের থেকে রক্ত পরীক্ষা এবং USGর মতো জরুরি পরিষেবা দ্রুত করিয়ে দেওয়ার নাম করে হাসপাতালের অন্দরেই বহিরাগতদের মাধ্যমে বেআইনিভাবে টাকা তোলা হচ্ছে বলে অভিযোগ। দুটো ঘটনার সামনে আসার পর হাসপাতাল কর্তৃপক্ষের নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস হাসপাতাল সুপারের। ঘটনার সামনে আসতেই আক্রমণে বিজেপি। কত? 1000 টাকা জমা হয়েছে। 1000 টাকা জমা দিয়েছো? হ্যাঁ। 2500 টাকা বলেছে? হ্যাঁ, ওইটা মেশা মানে 1000 টাকা মেশা। কে বলেছে দিতে? ওইটা লোক এসেছিল, ওই বিলাটা নিয়ে গেল লোকটা। আমাকে বললো যে ফটো হলে কি, বলে না ফটো হয় না। তো বলছে 200 টাকা দাও, বলছে সঙ্গে সঙ্গে বলছে হয়ে যাবে ফটো। হাসপাতাল থেকে? হ্যাঁ, হাসপাতাল থেকে বলছে হয়ে যাবে। তারপরে বলছে ডাক্তার তো উঠে গেল, বলছে এখন তার হবে না, বলছে কালকে আসবে 10টা 10:30টার দিকে। তুমি টাকা দিয়েছো? হ্যাঁ, 200 টাকা দিয়েছো? হ্যাঁ, 200 টাকা আমি দিয়েছি। আমার কাছে এরকম তো কোনো মানে অভিযোগ বা কিছু আসেনি। যদি কিছু আসে অবশ্যই আমি এটা স্ট্রিক্টলি দেখব এবং এটাকে মানে যাতে না হয় তার ব্যবস্থা নেব। এই হচ্ছে এই সরকারের আসল রূপ। এই সরকার কারোর জন্য নয়, এটা একটা প্রতারণামূলক সরকার, একটা চিটিং সরকার, ভাঁওতাবাজির সরকার। আমি এই ভাঁওতাবাজি এই রাজ্যের মানুষ ধরে ফেলেছে। আগামী ভোটে, আগামী যে 26-এর নির্বাচন, সেই নির্বাচনে এই মমতা ব্যানার্জির সরকারের বিসর্জন হবে। পূজার প্রসাদ খিচুড়ি খেয়ে অসুস্থ 150 জন। দাসপুর থানার সুরতপুর গ্রামে চাঞ্চল্য। অসুস্থদের তালিকায় মহিলা ও শিশুরাও রয়েছে। গতকাল রাতে এলাকায় বারোয়ারি মনসা পুজো ছিল, ভক্তদের জন্য খিচুড়ির ব্যবস্থা ছিল। খাওয়ার পর এই অবস্থা। সকাল থেকে গ্রামে মেডিকেল ক্যাম্প করা হয়েছে, সংগ্রহ করা হয়েছে জল ও খাবারের নমুনা। কাল কখন খাওয়া দাওয়া করছিলেন? 10:30 খাওয়া দাওয়া পথে কি সমস্যা হচ্ছে? সমস্যা ভোর থেকে 3:30 4টার পর থেকে বমি হচ্ছে। তবু কতজন খেয়েছিল? 300 বেশি। 300। আচ্ছা, পুরোটাই খাইছে, সকলের সমস্যা হচ্ছে। আপনাদের বাড়িতে কতজন? আমাদের 3 জন। আপনিও খেয়েছিলেন? হ্যাঁ, আমরা আগে ভোর 5টার সময় ওষুধ খেয়েছি ডাক্তারখানা থেকে। আচ্ছা, খেয়ে ভালো আছে এখন। এই এরিয়ায় কালকে একটা মনসা পুজোর খাওয়া দাওয়া ছিল রাত্রেবেলায়। তো সেক্ষেত্রে 300 লোকের আইটেম ছিল। অ্যাপ্রক্স হিসাব মতো 150 লোক মতো অসুস্থ হয়েছে। সিভিআর এখনো পর্যন্ত 2 জনের আমরা খবর পেয়েছি। খাদ্য বিষাক্তের মতো হয়ে গিয়ে অসুবিধা হচ্ছে শারীরিকভাবে, কেউ বমি করছে, কেউ পায়খানা করছে, কারো পেটের যন্ত্রণা হচ্ছে। এই খবরটা আমরা পাই। খবরটা আমরা পাওয়ার সাথে সাথে আমাদের BMHF দপ্তরে জানাই, সভাপতিকে জানিয়েছি, বিডিও স্যারকে জানিয়েছি। ওনারা এখানে আমাদের প্রত্যুজা হেলথ সেন্টার থেকে রায়নগর অঞ্চলের সেখানে CHO ম্যাডাম থেকে আরম্ভ করে ANM আশা সবাই প্রায় এসেছেন।